তাড়াতাড়ি কাজে যেতে হবে, দেরি হয়ে গেলে আজকেও কাজ পাওয়া যাবে না। মহাজন অন্য কাউকে কাজটা না দিয়ে দিলেই হয়। তুমি কাজে বেরোচ্ছ? হ্যাঁ, কিছু বলবে গো? সুটকির জ্বরটা কিন্তু আবার বেড়েছে। সে কি আবার? হ্যাঁ, তুমি আজ কবিরাজকে একবার খবর দিবে? মেয়েটাকে তো একবার কবিরাজ দেখাতেই হয়, কিন্তু এখন টাকা কোথায় পাই বলো তো? আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আর একটা কথা, বলো, বলে ফেলো। ছেলে মেয়েগুলো শুধু ডাল দিয়ে ভাত খেতে খেতে হাঁপিয়ে উঠেছে। টুনি কাল রাতে ভাত খায়নি, যদিও মুখে কিছু বলেনি মেয়েটা, তবে আমি বুঝতে পেরেছি যে ডাল দিয়ে ভাত খেতে ওর ইচ্ছে করছে না। এ তো চিন্তার বিষয়। হাতের এমন অবস্থা, এখন কি করা যায় বলো তো? যদি একটু বাজার করে আনতে, অন্তত যদি কিছু ছোট মাছ আনো, সেগুলো দিয়েও আমি চালিয়ে দিতে পারি। আচ্ছা, দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আর তুমি না খেয়ে কাজে বেরোচ্ছ কেন? অন্তত কিছু একটা মুখে তো দিয়ে যাও। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন খেতে গেলে দেখা যাবে কাজটা আর পাবো না। কটা পান্তা রাখা আছে, কাঁচামরিচ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে খেয়ে যাও। কিছু না খেয়ে বেরোলে তো অসুস্থ হয়ে পড়বে, পরে তো তুমি আর কাজ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো। আজ গিয়ে কাজটা পেলেই হয়। কিছু টাকা যেভাবেই হোক জোগাড় করতে হবে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো। গরিব হবার যে কতটা যন্ত্রণা। আর কামাল, তুই কোথায় যাচ্ছিস? তোর না কাজে যাওয়ার কথা? আরে, আমি তো কাজেই যাচ্ছিলাম। যাক, দেখা হয়ে ভালোই হলো। কেন রে, কোনো কিছু হয়েছে নাকি? সমস্যা কোনো? আজ কাজে গিয়ে কোনো লাভ নেই রে। আজ কাজ কম, মহাজন অন্য লোক নিয়েছে। আমাকে কালকে যেতে বলেছে। কাল থেকে আবার আমাদের কাজ শুরু হবে। এ তো ভারী বিপদ হলো। কাজ না পেলে তো সমস্যা হয়ে যাবে রে। ছোট মেয়েটা অসুস্থ, ভেবেছিলাম একটা কবিরাজ দেখাবো। এখন কি করি বলতো? কাজ না পেলে তো টাকাও পাওয়া যাবে না। আমি দক্ষিণ পাড়ার এক মহাজনের কাজ মাঝে মধ্যে করে দিই। তুই চল আমার সাথে, নিশ্চয়ই ওখানে কাজের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল চল। কই গো আসমা, নাও বাজারটা ধরো। তুমি এসেছো? বাজার নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, ছোট মাছ টাছ কিছুই পেলাম না। অন্যান্য মাছগুলোর অনেক দাম, তাই আবার সবজি নিয়ে এসেছি। সমস্যা নেই, শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো, কি বলতে চাও? টুনির একটা বিয়ের প্রস্তাব এসেছে। এইটুকুনি মেয়ের বিয়ের প্রস্তাব? এইটুকুনি মেয়ে বলছো কেন? টুনি তো এখন যথেষ্ট বড় হয়েছে, আর আজ না হোক কাল তো আমাদের ওকে বিয়ে দিতেই হবে। তা তো হবেই, কিন্তু এত জলদি বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? মেয়েটা তো এখনো অনেক ছোট। বিয়ে দেবার জন্য যথেষ্ট বয়স হয়েছে মেয়েটার, আর এই সংসারের এত অভাব, এতগুলো মুখ, একবেলা খাবার খেলে দুবেলা খাবার পায় না। স্বামীর সংসারে গিয়ে তাও দুটো ভাত কাপড় তো জুটবে। আমার মনে হয় টুনিকে বিয়ে দেওয়াটাই ভালো হবে। আমার না আসলে এখন মেয়েকে বিয়ে দিতে মন সায় দিচ্ছে না। এত ভেবো না তো, বিয়ে তো একদিন দিতেই হবে। একটু তাড়াতাড়ি না হয়ে দিলাম। পাত্র বেশ ভালো, সদরে ভালো কাজ করে, আর তারা বলেছে পাত্রীপক্ষের কাছ থেকে কিছুই চায় না। বিয়ের আগে সবাই এরকম কথা বলে, বিয়ের পর তাদের আসল চেহারা বোঝা যায়। এমন ভাবলে তো তুমি মেয়েকে কারো সাথে বিয়ে দিতে পারবে না। তুমি অমত করো না, একদিন ওদের বাড়ি আসতে বলি, এসে টুনিকে দেখে যাক। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। না মানে, ওরা যদি বাড়িতে আসে, তখন তো ওদের আপ্যায়নের জন্য বাজার করার প্রয়োজন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ভালো কথা, তোমার ছেলেকে তো আজকাল দেখাই যায় না। ও কোথায় থাকে, কি করে, কোনো খবর রাখো নাকি? আমি আর কি খোঁজ খবর রাখবো? সংসারের হাড়ি ঠেলে পরের বাড়ি কাজ করে আমি আর কত সময়ই বা পাই বলো? তারপরেও বাচ্চা কাচ্চারা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে, খোঁজ রাখা মা বাবার দায়িত্ব। দুবেলা দুমুঠো ভাত ছেলে মেয়েগুলোর মুখে তুলে দিতে পারি না, সে জায়গায় আবার দায়িত্ব। গরিবের ছেলে মেয়ে ওরা, ওদের আবার খোঁজ খবর। যাই হোক,
তোমার ছেলেটার প্রতি লক্ষ্য রেখো, কাদের সাথে মেলামেশা করে কে জানে। পরে কোনো অঘটন ঘটে গেলে ঝামেলা কিন্তু তোমাকেই পোহাতে হবে। তুমি ওকে নিয়ে চিন্তা করো না, টুনু ভালোই আছে। আজে বাজে কিছু করবে বলে মনে হয় না আমার। আজে বাজে কিছু না করলেই ভালো। আজকালকার যুবক ছেলেদের কোনো ঠিক নেই, কোনো ঝামেলায় জড়িয়ে পড়লেই না হয়। আরে না রে, এভাবে আর হচ্ছে না, বুঝলি? কিছু টাকা পয়সা জোগাড় করতে হবে। আমিও কিভাবে জোগাড় করব বলতো? জন্ম হয়েছে গরিবের ঘরে। গরিবের ঘরে একটা জিনিসেরই কোনো অভাব নেই, সেটা হলো অভাব। মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানিস? ইচ্ছে করে ডাকাতি করি, ডাকাতি করে টাকা পয়সা রোজগার করি। ডাকাতি কি অত সহজ নাকি রে? ডাকাতি করতেও অনেক কিছু লাগে, বুঝলি? সত্যিই কি আমাদের দিয়ে ডাকাতি হবে? আমরা তো আর ডাকাতি করতে পারবো না রে, এত সাহস তো আমাদের কাছে নেই। যাকগে, যেটা করতে পারবো না সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। হঠাৎ টাকা জোগাড় করার চিন্তা তোর মাথায় এলো কেন? তুই কি কিছু করার কথা ভাবছিস নাকি? ভাবছি ব্যবসা করলে কেমন হয় বলতো? কিসের ব্যবসা করতে চাচ্ছিস? ভাবছিলাম মৌসুমী ফলের ব্যবসা করব। আমার এক খালাতো ভাই আছে, টিপু, তাকে বললেই আড়ত থেকে ফল এনে দেবে। মৌসুমী ফলের ব্যবসা এখানে চলবে নাকি? আরে ভেবে দেখ, এখানে মৌসুমী ফলের কোনো দোকানই নেই। আমরা যদি ফলের ব্যবসা শুরু করি তাহলে ভালোই চলবে আশা করি। কি বলিস? সত্যিই চলবে? আমার তো বিশ্বাসই হয় না। অবিশ্বাস করার আর কি আছে রে, একবার গিয়েই দেখি, চল না। টিপু ভাই তো বলল 6 মাসের মধ্যে বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যাবে। সত্যি হবে নাকি রে? টিপু ভাই তো তাই বলল। সেও তো এভাবেই ফলের ব্যবসা শুরু করেছিল, এখন তো বাড়িতে নতুন ঘর তুলে ফেলছে। সত্যি নাকি? হ্যাঁ, সামনে নাকি খালুকে হালের গরুও কিনে দেবে। খালু তো প্রথমে টাকা দিতেই চায়নি, অনেক হাতে পায়ে ধরে বাকিটা বন্ধক রেখে খালুর কাছ থেকে টাকাটা জোগাড় করেছে। এখন তো বন্ধকি বাড়িও ছাড়িয়ে এনেছে। বলিস কি রে? তবে আর বলছি কি রে, আমি বলি কি, যেভাবেই হোক কিছু টাকা জোগাড় করে ফেলি, চল। ব্যবসাটা একবার শুরু হয়ে গেলে আর পেছন দিকে তাকাতে হবে না। টাকা জোগাড় করে ফেলি বললেই তো আর করা যায় না রে। সম্পত্তি বলতে সামান্য বসত বাড়িটাই আছে, সেটা বন্ধক দিয়ে টাকা নিলে যদি পরে ছাড়াতে না পারি তখন? আরে ব্যবসা করতে গেলে ঝুঁকি তো থাকবেই, একটু ঝুঁকি না নিলে টাকা পয়সা কামাবি কি করে? তাহলে কি করব বলতো? তুই চাচাকে রাজি করা, যেভাবেই হোক চাচাকে রাজি করা। কিছু টাকা জোগাড় করতে পারলেই ব্যবসায় নেমে পড়া যাবে। ওই টাকা দিয়ে কি ব্যবসা হবে? আরে শুধু ওই টাকা কেন, আমিও তো দিচ্ছি, আমার কাছে কিছু জমানো টাকা আছে, আর কিছু টাকা ধার নেব। চল দুজন একসাথে কাজ শুরু করি। আগে আমি টাকার ব্যবস্থা করতে পারি কিনা সেটা দেখি, এখনই তোকে কথা দিতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, আগে টাকার ব্যবস্থা কর, তারপরে আলোচনা হবে। ছুটকি, তুই এখানে কি করছিস? গরম পানি করতে এসেছি আপা। আমার তো মাঝে মাঝে পায়ে ব্যথা হয়। কবিরাজ বলেছিল প্রতিদিন কিছুক্ষণ গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে। তোর কিচ্ছু করতে হবে না, তুই তো অসুস্থ। যা গিয়ে বিশ্রাম কর, আমি তোকে পানি গরম করে দিচ্ছি। আর কত বিশ্রাম নেবো আপা? সারা দিনই তো বিশ্রাম নিচ্ছি। যতদিন অসুখ ভালো না হয় ততদিন তোকে বিশ্রাম নিতে হবে। কোনো সমস্যা আছে? টুনি, আয় টুনি, তুই চুলার কাছে এসে কি করছিস? ছুটকির জন্য পানি গরম করছি মা। তোকে চুলার কাছে থাকতে হবে না, তুই ঘরে যা তো। কেন মা? চুলার কাছে থাকলে কি হবে? তোর না বিয়ের কথাবার্তা চলছে, চুলার কাছে থাকলে তো গায়ের রং ময়লা হয়ে যাবে। আমার বিয়েতে খুব মজা করবো। অনেকদিন কোনো বিয়েতে মজা করা হয় না। চুপ থাক, আমি বিয়ে করলে তো মজা করবি। মা, আমি বিয়ে করব না। ইস, বললেই হলো যে বিয়ে করবি না। পাত্রপক্ষ আজ তোকে দেখতে আসবে, যা ঘরে যা। নিজের ছেলে বলে বলছি না, আমার ছেলে মঈন আসলে অনেক ভালো মানুষ। সদরে ব্যবসা করছে, বেশ ভালো টাকা আয় করছে। বাবা মঈন, তোমার ব্যবসাটা কিসের? জি, আমার সদরে মুদি দোকান আছে একটা, আর বন্ধুদের সাথে মাছের ব্যবসা আছে।
আচ্ছা, তাহলে তো বেশ। আমরা মেয়েকে শুধু একটা ভালো পাত্রের কাছে বিয়ে দিতে চাই, যে কিনা একজন ভালো মানুষ হবে। আমাদের আর কিছুর প্রয়োজন নেই। আমরা শুধু আমাদের ঘরের জন্য একজন ভালো মেয়ে চাচ্ছি। আপনাদের মেয়ের কথা আমরা শুনেছি, সেজন্যই প্রস্তাব পাঠানো আর কি। আমাদেরও আপনার প্রস্তাব পছন্দ হয়েছে। টুনির মাকে আমি সে কথাই বলছিলাম। টুনি মা, তুমি ভেতরে যেতে পারো মা। বেআই সাহেব, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিনক্ষণ পাকা করতে চাই। জি, দিন পাকা করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা কথা ছিল। জি বলুন। আমাদের কোনো দাবি দাবা নেই সেটা ঠিক আছে, তবে সদরে আমার ছেলের দোকান আছে। সে দোকানে প্রতি মাসে এই জিনিসপত্র তুলতে হয়। সেই জিনিসপত্র তোলার খরচ বাবদ কিছু টাকা যদি দিতেন। কত টাকা প্রয়োজন? এই বেশি না, এই ধরুন গিয়ে 50,000। 50,000 টাকা? আপনি তো আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন বেআই সাহেব। সব জেনে শুনেই তো আপনারা এসেছেন এখানে। এত টাকা আমরা কোথায় পাবো? ভেবে দেখুন বেআই সাহেব, আমরা তো মাত্র 50,000 চেয়েছি। অন্য কেউ হলে আরো বেশি চাইতো। আপনারা চিন্তা ভাবনা করে দেখুন আর আমাদেরকে জানাবেন। আমরা তাহলে আজ উঠি, কেমন? আচ্ছা, ঠিক আছে। বাবা, যে লোকগুলো গেল ওনারা কারা? পাত্রপক্ষ। টুনির বিয়ের কথাবার্তা চলছে। টুনিকে দেখতে এসেছে। এত তাড়াতাড়ি টুনির বিয়ে? মা, বাবা, তোমরা এত তাড়াতাড়ি টুনির বিয়ে কেন দিচ্ছ? ও তো এখনো অনেক ছোট। সংসারে এত অভাব, তোর কি কখনো চোখে পড়েছে এগুলো? অভাব দেখেই তো বিয়ে দিচ্ছি রে। গরিবের ঘরের মেয়ে, আবার ছোট বড় কি রে? মেয়েকে স্বামীর ঘরে পার করে দিচ্ছি, সেটাই অনেক। ভাত কাপড়ের অভাব হবে না। বিয়ে দিলেই কি তোমরা ভাত কাপড়ের অভাব থেকে মুক্তি পাবে মা? আর আমি তো চেষ্টা করছি, আমাকে একটু সময় দাও। তোমাদের সহযোগিতা তো আমার প্রয়োজন, নাকি? সহযোগিতা? কিসের সহযোগিতা? আমি আর মিঠু ঠিক করেছি আমরা ব্যবসা করব। সেটার জন্য আমাদের টাকার প্রয়োজন। ব্যবসা? কিসের ব্যবসা করবি? আমরা ঠিক করেছি আমরা ফলের ব্যবসা করব বাবা। তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে এসেছি। আমার কিছু টাকার প্রয়োজন। তোর কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়ে রেখেছি যে ঝাড়া দিবি আর টাকা পড়বে? তোর বোনের বিয়ে দেব, পাত্রপক্ষ 50,000 টাকা চেয়েছে। সে টাকা আমি কোথা থেকে দেব সেটাই তো বুঝতে পারছি না। যারা টাকা চেয়েছে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার কি? তুমি ওদের না করে দাও। পরে বোনের জন্য পাত্র কোথায় পাবি? পাত্রর খোঁজ তুই দিবি? এসব ব্যবসা করে টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। গরিবের আবার ব্যবসা? একটা কাজ খুঁজে নিয়ে কাজ কর, যা। তুমিও তো প্রতিদিন কাজ করেই যাচ্ছ, কোনো উন্নতি করতে পারছো? আর একটু ঝুঁকি নিয়ে ব্যবসা করলে যদি লাভ হয় তাতে সমস্যা কি? সমস্যা হচ্ছিস তুই আর তোর বড় লোকি মগজ। এসব চিন্তা মগজ থেকে ঝেড়ে ফেলে কোনো একটা কাজ খুঁজে নে, কাজ কর। ব্যবসা তোকে দিয়ে হবে না। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না, নিজের চিন্তা নিজে কর। বাবা, যদি এই বসত ভিটাটা বন্ধক রাখি? কি কি বললি তুই? এই বসত বাড়িটা বন্ধক রেখে যদি আমাকে কিছু টাকা দাও, তাহলে আমি ফলের ব্যবসাটা শুরু করতে পারি। তোর এত বড় সাহস, বসত বাড়ি বন্ধক রাখার কথা বলছিস? এত বড় সাহস তোর হলো কি করে? বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? ব্যবসা করে টাকাই করে আমি খুব জলদি তোমার এই বাড়ি ছাড়িয়ে দেব। আসমা, তোমার ছেলেকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। ওকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা তো খারাপ হবেই। যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিতে পারো, আর আমাকে ব্যবসা করার জন্য টাকা দিতে পারো না। যে কাজে লাভ হবে সে কাজ করতে পারো না, তাই না? তাই মেজাজ খারাপ করতে হয়। আমি চলে যাচ্ছি আমি। টুনির বিয়ের জন্য তুমি বসত বাড়ি বন্ধক রেখে টাকা নিলে, কিন্তু এই টাকা শোধ করবে কিভাবে ভেবেছো? অনেক বেশি পরিশ্রম করতে হবে, এছাড়া আর কি করব। এখন গরিব বাবার এটাই সংসার, এটাই সংগ্রাম। আগামীকাল ভালোই ভালোই টুনির বিয়েটা হয়ে যাক। ভালো কথা, তোমার নবাব পুত্তুর কোথায় টুনু? টুনু কি আর এখন বাড়িতে থাকে? বাইরে বাইরে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কি করে কে জানে। ওকে আগামীকাল বাড়িতে থাকতে বলো।
বিয়ে বাড়ি কিন্তু অনেক কাজ আছে। না না বেআই সাহেব, এ আপনার কাছে আমি আশা করিনি। টাকাটা যদি না দিতে পারেন তাহলে বিয়ে হবে না। বিশ্বাস করুন বেআই সাহেব, আমি সত্যি বলছি, টাকাটা ঠিক মতোই রেখেছিলাম, কিন্তু কেন যে টাকাটা খুঁজে পাচ্ছি না আমি বুঝতে পারছি না বেআই সাহেব। টাকা কিভাবে রেখেছেন সেটা আমার দেখার বিষয় না। আমাদের যেহেতু টাকা দিতে পারছেন না, সুতরাং এ বিয়ে হচ্ছে না। চল মঈন। হে সৃষ্টিকর্তা, এ কি সর্বনাশ হলো আমাদের! মেয়েটার বিয়ের দিনে এ কোন অঘটন ঘটলো! বসত বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিলাম, এখন কি করব? আমাকে যে পথে বসতে হবে, আমাকে যে পথে বসতে হবে। খেদে আর কি লাভ হবে বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে। আমাদের মতো গরিব মানুষদের ভাগ্যে সৃষ্টিকর্তা কেন যে এত কষ্ট লিখে রেখেছেন কে জানে। টাকাটা চুরি হয়ে গেছে, কিন্তু এই টাকা কে নিয়েছে আমি মনে হয় জানি। কি ব্যাপার মা, বাবা, তোমরা কাঁদছো কেন? দাঁড়া, তোর হাতে এগুলো কিসের জিনিসপত্র? বাবা, আমার ব্যবসায় অনেক লাভ করেছি। আজ বোনের বিয়ে, ভাবলাম বাড়ির সবার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসি। ব্যবসার লাভ? লাভ শিখাতে এসেছিস আমাকে? চুরির টাকায় জিনিসপত্র এনে এখন ব্যবসায় লাভ শিখাচ্ছিস তুই? বাড়ি বন্ধক রেখে তোর বোনের বিয়ের জন্য আমি টাকা এনেছিলাম, সেই টাকা চুরি করতে তোর লজ্জা করলো না? বাবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো এগুলো... থাম, আর মিথ্যে বলতে হবে না। তুই একজন মিথ্যেবাদী, শুধু তাই নয়, একজন চোরও তুই। বিশ্বাস করো বাবা, আমি টাকা চুরি করিনি। আমি তো... বাবা মা থামো, ভাইজান টাকা চুরি করেনি। এই নাও তোমাদের টাকা। তুই তুই টাকাগুলো তাহলে চুরি করেছিস? বাবা, আমি এমনিতেও বিয়ে করতে চাচ্ছি না। আমি খুব চমৎকার সেলাইয়ের কাজ জানি। আমি কাপড় সেলাইয়ের কাজ করে নিজে স্বাবলম্বী হতে চাই বাবা। বাবা, মা, আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ব্যবসা শুরু করেছি। সেই ব্যবসায় লাভ আজকে পেয়েছি। বাবা, মা, তোমাদের আর কোনো কষ্ট দিতে চাই না আমি। তোমার সংসার সংগ্রামে আমাদের একটু সাহায্য করতে দাও বাবা। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলো ফেরত দিয়ে এসো। আর বাবা, আমাদের উপর বিশ্বাস রেখো। যার এত চমৎকার ছেলে মেয়ে আছে তার আবার দুঃখ কিসের? আমি কোনো গরিব বাবা নই, আমি আমি একজন ধনী বাবা। কানাইহাটি গ্রামে বাস করত মিনু ও তার বাবা। মিনুর মা একটা কঠিন রোগে মারা যায়, আর এরপর তার বাবা মিনুর কথা চিন্তা করে আরেকটা বিয়ে করে। তার সৎ মায়ের একটা ছেলেও হয়। মিনুর ভাই রাজু বেশ বড় হয়। দু ভাই বোনের মিল থাকলেও মিনুর সৎ মা মিনুকে একদম সহ্য করতে পারে না। আজকাল শরীরটা যেন বড্ড বিশ্রাম নিতে চায়। শরীরটা যে বোঝে না আমার জন্য বিশ্রাম না। মা গো, আমাকে তোমার মতো আকাশের তারা বানিয়ে দাও না মা, না হলে আমার কাছে তুমি ফিরে এসো। কইরে সাইকুড়ানি, সারাদিন খালি টই টই করে ঘোরা, আর কাজের সময় হলে হাতে যেন ফসকা পড়ে। কিরে, কাজ করা হয়নি নাকি? কখন এসেছিস রান্নাঘরে? হ্যাঁ, কাজ তো করছি মা, রান্নাঘরের কাজ শেষ। জল এনে এক্ষুনি রান্না বসাচ্ছি। তাড়াতাড়ি হাতটা নাড়া, তোর বাবা তো দোকানে যাবে, রাজু স্কুলে যাবে। ইস, একে নিয়ে আর পারি না বাপু। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমায় কত আদর করতো, খাইয়ে দিত, গোসল করিয়ে দিত। বাবার তো সারাদিন আমার খোঁজ নেবার মতো সময় থাকে না। আচ্ছা, যাদের মা থাকে না সবার বাবাই কি আমার বাবার মতো এমন হয়ে যায়? মিনু, আরে ও মিনু, কানে কি হয়েছে তোর? সে কখন থেকে ডেকেই চলেছি। হো লতা, তুইও জল আনতে চাচ্ছিস নাকি রে? হ্যাঁ, জল আনতেই তো যাচ্ছি। তোকে ডাকতে তোদের বাড়ি গিয়েছিলাম। তোর মা বললো
তুই জল আনতে গিয়েছিস, তোকে সেই পেছন থেকে ডেকেই চলেছি, আর তুই তো কিনা এক মনে হেঁটেই চলেছিস। খেয়াল করিনি রে। আয়, হাঁটতে হাঁটতেই কথা বলি, দেরি হলে মা কিন্তু আবার খুব বকবে। হ্যাঁ রে চল মিনু, জানিস আমার ফুল বাগানে খুব সুন্দর ফুল ধরেছে। বাবা কাল অনেকগুলো ফুলের গাছ এনে দিয়েছে। হোমা, তাই নাকি? খুব ভালো হয়েছে। আমাদের বাড়ির ফুল বাগানটি যত্নের অভাবে কেমন আধমরা হয়ে গেছে রে। বাড়ির পাশে রাঙা ঠাম্মা বলেছিল ফুল বাগানটি নাকি আমার মায়ের খুব শখের ছিল। মা অনেক শখ করে বাড়ির সামনে ফুলের বাগান করেছিল। হ্যাঁ রে, এটা তো আমার মাও প্রায় বলে। তোর মায়ের ফুল বাগান করা দেখে নাকি আমার মায়েরও খুব ইচ্ছে হয়েছিল, আর সেখান থেকেই আমার মা বাড়িতে ফুল বাগান করেছে। জানিস লতা, বাবাকে 1 বছর আগেও দেখেছি মায়ের বাগানটি কত সুন্দর করে যত্ন নিত। বাবা আর আমি মিলে ফুলগুলো দেখাশোনা করতাম। এত বছর ধরে ফুলের বাগানটি যত্ন করলো, কিন্তু হঠাৎ কি যে হলো, বাগানটি আর যত্ন করে না, আর আমাকেও আর কাছে ডাকে না। কাঁদিস না মিনু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা চলে এসেছি, চল জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি। মিনুদের ঘরের সামনে আধমরা একটা ফুলের বাগান। বারান্দায় বসে এক দৃষ্টিতে ফুলের গাছের দিকে তাকিয়ে আছে মিনুর বাবা কমল। এই ফুলের বাগানে আমার আর রমার কত স্মৃতি জড়িয়ে আছে। কত শখ করে ফুল বাগানটি করেছিল। এত বছর তো বাগানটি আগলে রেখেছি, কিন্তু কিন্তু এখন আর পারছি না। এই ফুলের বাগানে ঢুকলে আমার মনটা যে দুমড়ে মুচড়ে যায়। কই গো, এতটা বেলা হয়ে গেল, সকাল সকাল দোকানে যাবে না? মা, ও মা, এই যে মা, আমার যে বড্ড খিদে লেগেছে, কিছু খেতে দাও না মা। আমাকে খা, সকাল সকাল কিছু পাস না? আমাকে খেয়ে পেটটা ঠান্ডা কর। এই লোকটাকে সেই কখন থেকে ডেকেই চলেছি, আর এখানে থ হয়ে বসে আছে। এই যে, এই কানে শুনছো না নাকি? এই তো, কি বলছো কি? খেয়াল করিনি আমি। এখানে অমন হাঁ করে সকাল সকাল বসে রইলে কেন? শরীরটা ভালো লাগছে না, খাবার থাকলে 4টে খাবার দাও, দোকানে চলে যাই খেয়ে। সকাল হতে না হতেই সবাই আমার কাছে খাবার চাও। বলি কয়দিকে যাবো আমি? কয়দিকে যাব? তোমার মেয়েকে দিয়ে একটা কাজও যদি ঠিকভাবে করানো যায়, সে কখন বেরিয়েছে জল আনতে, আর এখনো তার কোনো খোঁজ নেই। ছোট মানুষ যা পারে তাই করে। তোমার মতো বুদ্ধি থাকলে তোমার মতোই কাজ করতো। ছোট মানুষ? বলি ছোট মানুষ? খাবার সময় তো আর ছোট থাকে না, কাজের সময় ছোট। খাটের মরা সব এসে জুটেছে আমার ঘাড়ে। সকাল সকাল আমি ঝগড়া করতে চাচ্ছি না, খাবারের আমার দরকার নেই, আমি দোকানে গেলাম। হতচ্ছাড়া অপয়া অলক্ষীটা আজ বাড়ি ফিরুক। আজ ওর একদিন কি আমার একদিন। আজকের পরে কাজ করতে গেলে হাত চলবে, পাও চলবে। মা মনে হয় খুব রেগে আছে। আজ কি খুব দেরি হয়ে গেল? হতচ্ছাড়িটা এসেছে দেখছি। দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। কত সময় লাগে জল আনতে? তোর জন্যে যত ঝামেলা এই সংসারে, মরতে পারিস না তুই? মা, মা লাগছে, আমার খুব লাগছে মা। লাগার জন্যই তো মারছি রে হতচ্ছাড়ি। তোর মা মরেছে মরেছে, তোকে আমার ঘাড়ে দিয়ে বেঁচে গেছে। জমের কালে তুই কবে যাবি? মা ছেড়ে দাও, ফেরো না, আমার খুব লাগছে। তাড়াতাড়ি রান্না শেষ করে কাপড় কেচে ধুয়ে জঙ্গলে জ্বালানি আনতে যাবি। একটা কাজ করতে যদি সারাদিন লাগাস, তবে মনে রাখিস এ বাড়ি তোকে জমের গালে দিব। মা, মাগো, তুমি আমায় সুখে দেখো না, তোমার কাছে আমায় কেন নিয়ে যাও না মা? এখানে থাকলে যে ওরা আমায় মেরে ফেলবে। মিনু সেখান থেকে উঠে সংসারের সব কাজ গুছিয়ে একটা দা নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো।
এতটুকু শরীরে আর কতটা পরিশ্রম করলে ওরা খুশি হবে? একা একা জঙ্গলে আমি কি করে যাব? আমার যে খুব ভয় করে। এই তো চলে এসেছি। জঙ্গলের ভেতরে যাব না, এই মাথা থেকে কিছু জ্বালানি নিয়ে জলদি বাড়ি ফিরবো। মিনু জ্বালানি কুড়োতে কুড়োতে সেখানেই বসে পড়লো। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে খুব ভালো লাগতো। আমি একটু চোখটা বুঝি, তারপর বাড়ি ফিরবো। কিছুক্ষণ বাদেই মিনু ঘুমিয়ে পড়লো। হঠাৎ সে তার মাকে স্বপ্নে দেখলো। কি রে মা, এখানে বসে কাঁদছিস কেন? মা, মা তুমি এসেছো? মা, মা গো, তোমার সাথে আমায় নিয়ে চলো না মা। আমি তো তোর সাথেই থাকি রে মা, সব সময় থাকি। শুধু তুই দেখতে পাস না। তুই তো আমাকে ভুলেই গেছিস। না মা, না, আমি তোমাকে ভুলিনি মা। তোমার কথা আমার সব সময় মনে পড়ে। তাহলে আমার ফুলের বাগানটা কেন যত্ন করিস না? কেন অযত্নে অবহেলায় ফেলে রেখেছিস? তোমার ওই ফুলের বাগানের কাছে গেলে যে মা খুব বকে, সারাদিন আরো বেশি কাজ করায়। ওই গাছগুলো বেশি করে যত্ন করিস রে মা। বাগানে দেখবি আবারও নানান ধরনের ফুলে ভরে যাবে, আর ওই ফুল গাছের মধ্যে দিয়ে আমি তোর সাথে থাকবো। তুমি সত্যি বলছো মা? আমি আজ থেকে আবার ওই ফুল বাগানের যত্ন করব। অযত্নে পড়ে থাকা গাছগুলোর যত্ন করব আমি। এই ঝোপের পাশে একটা পুকুর আছে, আর ওই পুকুর পাড়ে গোলাপ সহ আরো নানান রকমের ফুল গাছ আছে। যাবার সময় নিয়ে যাস, দেখবি তোর ফুল বাগান ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। তোর দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। মা, মা কোথায় তুমি? মা গো, আমি আমি আবারও ফুল গাছ লাগাবো, আবারও লাগাবো। মা বললো না ওই পাশে পুকুর ধারে ফুল গাছ আছে, আমার নিয়ে যেতে। আমি নিয়ে যাবো বাড়িতে। ফুল গাছ, গাছগুলোকে কেউ যত্ন করে না, তবু কত সুন্দর। মা তো এই ফুলগুলোর কথাই বলেছে। যাই, কটা ফুল গাছ নিয়ে বাড়ি ফিরি। আজ আবারও আমি ফুল বাগানে যত্ন নেওয়া শুরু করব। মিনু ফুল ও জ্বালানি নিয়ে বাড়ি ফিরে আসলো। ফুল গাছগুলো তার বাগানে লাগিয়ে দিল। মিনু রোজ সংসারের কাজ গুছিয়ে ফুল গাছগুলোতে জল দিত। এভাবে বেশ কিছুদিন পার হলো। দেখতে দেখতে ফুল বাগানের ফুল গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠল। একদিন সকালে, হঠাৎ করে বাগানটা এমন সাজানো লাগছে কেন? কত সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে। আজ কয়দিন দেখছি ওই অপয়া মেয়েটা আবারও ফুল বাগানে এসে খুটখুট করছে। আমি কতবার না করেছি যেন ফুল বাগানে না আসে, ফুলের গাছগুলো যেন সব তুলে ফেলে। বাড়িতে এমন ফুল গাছ থাকলে তো ভালোই দেখা যায়। মেয়েটা এত যত্ন করে বাগানের ফুলগুলো ফুটিয়েছে। যত্ন না চাই, ওসব আমি বুঝি। এই সব তোমার কারসাজি। আজ এই গাছগুলো আমি তুলে ফেলবো। দয়া করো মা, আমার গাছগুলো তুলো না। আমি তোমার সব কথা শুনবো, তোমাকে আরো বেশি বেশি করে কাজ করে দেব মা। দূর হ হারামজাদি, আমার সামনে থেকে দূর হ। তোর ওই অপয়া মুখটা দেখলে আমার সারাটা দিন খারাপ যাবে। মুখ সামলে কথা বলো কমলা। দিন দিন তোমার ব্যবহার খুব খারাপ হয়ে যাচ্ছে। এই বাগানটি আগে মিনুর মায়ের ছিল। তোমার জন্য এতদিন বাগানটি অযত্নে পড়েছিল। এখন মিনু যখন এই ফুলের বাগানটি যত্ন করে আবার গড়ে তুলছে, তখন বাগানটি এমনই থাকবে। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পথ খোলা আছে, সোজা বাবার বাড়ি চলে যেতে পারো। কাল নাকিনি কবে যে দূর হবে এই সংসার থেকে। মাঝে মাঝে মনে হয় তোকে বিষ খাইয়ে মারি। মাগো, কি হচ্ছে আমার সাথে? যত আমার মায়ের কাছে ভালো হতে চাই, মা তত আমায় দূরে ছেড়ে দেয়। দিদি, তুই আর কাঁদিস না। মা তোর সাথে খুব খারাপ ব্যবহার করে।
এটা দেখে আমার খুবই খারাপ লাগে। আমি বড় হলে তোকে আর কষ্ট পেতে দেব না রে দিদি। তুই অনেক ভালো রে ভাই, তুই অনেক ভালো। আমার কষ্টগুলো কেউ না বুঝলেও তুই বুঝিস। এক সপ্তাহ কেটে গেল। একদিন কমল তার দোকান থেকে এসে কমলাকে বলল, কমলা, কি গো, কাজ শেষ হলো নাকি? কেন, হলোটা কি? কিছু বলবে নাকি? হ্যাঁ, দোকানের কিছু জিনিস আনতে আজই শহরে যাব, 2 দিন পরেই ফিরে আসব। হঠাৎ করে এভাবে যাবে? শাহিন ভাই যাচ্ছে, তার তো শহরে অনেক পরিচিত মানুষ আছে, সে পাইকারিতে জিনিস আনে, তাই ভাবলাম আমিও তার সাথে যাই। কম টাকায় যদি কিছু জিনিস বেশি আনতে পারি, সেই আর কি। বুঝেছি বুঝেছি, যাবে যখন তো কিছু মুখে দিয়ে যাও। সকাল ধরে তো কিছুই খেলে না। পথে কিছু খেয়ে নেব, ছেলে মেয়ে দুটোকে দেখে রেখো। এইটা নিয়ে তুমি একটু ভেবো না, আমি ওদের 2 ভাই বোনকে খুব যত্ন করে রাখবো। ভালো করে দেখে রাখবো। বইয়েই গেছে ওকে ভালো করে দেখে রাখার জন্য। এই 2 দিন ওর উপর এমন অত্যাচার করব যেন ঘর ছেড়ে পালায়। ফুল গাছগুলো এই বাড়িতে কিভাবে রাখে আমিও সেটা দেখব। কিরে মিনু, এই মিনু, এই খুঁটি কুরুনি, অপয়া গেলি কোথায় রে? হ্যাঁ মা, বলো। এই তো আমি ঘর মুছছিলাম। বলো কি বলবি? বলো কি বলবে? খুঁটে কুরুনির ঢং দেখো, ঘর মোছা হয়েছে তোর? হ্যাঁ মা, এই তো প্রায় শেষ হয়ে এসেছে। ঘর মুছে দেখ, বাইরে কিছু কাপড় রাখা আছে, কাপড়গুলো নেড়ে রান্নাটা বসা দেখি। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। শরীরটা আজ বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিতে পারলে খুব ভালো হতো। বাবা গো বাবা, মাজাটা গেল রে বাবা। ও আরে ওই খুঁটি কুরুনি, সাই কুরুনি, হতসারা অলক্ষী, তুই এটা কি করেছিস রে? ওরে বাবা রে, কি সর্বনাশ হলো রে। মা, তোমার কি হলো মা? ওঠো ওঠো মা। সরে যা, সরে যা এখান থেকে, ধরবি না আমায় একদম। কিভাবে ঘর মুছেছিস? হ্যাঁ, সারা ঘরে জল আর জল। ইস, আমার কোমরটাই গেল রে। অকর্মার ঠিকই, একটা কাজেরও গুণ নেই। আমি তো ঠিকভাবেই মুছেছিলাম, কিন্তু আমাকে ব্যথা দেওয়া? দাঁড়া, তোর অবস্থা আমি কি করি দেখ। আয়, এইদিকে আয়। কোথায় নিয়ে যাচ্ছ মা আমাকে? ছাড়ো মা, আমার খুব লাগছে। এখনো তো লাগার কিছুই হয়নি, একটু পর বুঝবি মজা। কমলা মিনুকে চুল ধরে টেনে হেঁচড়ে রান্নাঘরে নিয়ে গিয়ে চুলায় গরম খুন্তি করে হাতে খুন্তির ছ্যাঁকা দিতেই সে চিৎকার করে উঠল, মা, আমার খুব লাগছে মা, ছেড়ে দাও। এবার তোর জন্মের শিক্ষা হলো তো, কাজ করার সময় এবার থেকে 2 বার ভেবে নিবি। সৃষ্টিকর্তা, এত নির্যাতন যে আমার আর সহ্য হয় না, আমাকে আকাশের তারা করে দাও। পরদিন সকালে মিনু তার ফুল বাগানে জল দিচ্ছিল আর হাতে যন্ত্রণায় কাঁদছিল। এদিকে কমলা মিনুকে ঘরে না দেখে রেগে মেগে বাইরে এসে দেখল। কিরে হতচ্ছারি, তোর দেখছি এখনো শিক্ষা হয়নি? বাড়ির কাজ না গুছিয়ে মরতে মরতে এই ফুল বাগানে এসেছিস? দাঁড়া, আজ তোর ফুলগুলোর কি অবস্থা করি দেখ। আমি সব কাজ গুছিয়ে তুই এসেছি মা, দয়া করে আমার ফুলগুলোর কিছু করো না। সার বলছি, সামনে থেকে সার অপয়া। আরে বাপরে বাপ, বাবা গো বাবা, মরে গেলাম রে। পাটা ভেঙে গেল রে আমার। মা, কি হলো তোমার? রাজু, হ্যাঁ রাজু, তাড়াতাড়ি বাইরে আয়, মাঝে পায়ে চোট পেয়েছে রে। মা, ও মা। ওরে মিনু রে, তাড়াতাড়ি ডাক্তার ডাক, আমার যে এই যন্ত্রণা সহ্য হচ্ছে না রে।
কিরে দিদি, ডাকছিস কেন? ওমা, মায়ের আবার কি হলো? মা পরে কি পায়ে চোট পেয়েছে, তাড়াতাড়ি হাটে গিয়ে হরি কাকাকে ডেকে আন। এরকম মানুষের একটু সাজা পাওয়া উচিত রে দিদি। প্রতিদিন তোর প্রতি কত অন্যায় করে, তবু তুই মায়ের জন্য এমন ছটফট করছিস। কি বলছিস কি তুই এসব? এইসব বলতে নেই রে ভাই। মা অন্যায় করলেও তিনি যে আমাদের মা। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডাক্তার ডেকে আন। মা, মা তোমার কিচ্ছু হবে না, ভাই এক্ষুনি ডাক্তার আনবে। এইদিকে বাজারের অনেকের দোকান সহ মিনুর বাবার মুদির দোকানে আগুন লেগে যায়। মিনুর পরিবারে এই সংবাদটি শুনে সবাই খুব ভেঙে পড়ল। পরের দিন মিনুর বাবা খালি হাতে বাড়ি ফিরল। বাবা, তুমি এসেছো? বাবা, কাল আমাদের দোকানটি যে পুড়ে গেছে, কিন্তু তুমি খালি হাতে কেন? কপারটায় যদি পোড়া থাকে তবে বাকি জিনিস পুড়লেও আর সমস্যা কোথায়? শহরে মাল কেনার সময় চোরে আমার পকেট কেটে সব টাকা নিয়ে গেছে রে। এদিকে আমি পাটাও ভেঙে বসে রইলাম। কি যে চলছে এই সংসারটায়, সব আমার বাপের ফল। মা, তুমি অসুস্থ, এসব নিয়ে তুমি একটু চিন্তা করো না। আমার বাগানে অনেক ফুল ফুটেছে। রায়পুর হাটে ফুলের অনেক চাহিদা মা, সেখানে রোজ আমি ফুল বিক্রি করব। তোর সাথে আমিও যাবো রে দিদি, তাহলে তোর কষ্টটা একটু কম হবে। মিনুর ফুলের বাগানে অনেক ফুল ফুটেছিল। সে তার মাকে অসুস্থ অবস্থায় দেখে খুব সেবা যত্ন করত এবং রোজ বাড়ির কাজ গুছিয়ে ফুল তুলে হাটে বিক্রি করতে যেত। ফুল নিয়ে যান, ফুল একদম টাটকা টাটকা সতেজ ফুল। ও দাদা, এইদিকে আসুন, আমার দোকানে একদম টাটকা ফুল পাবেন। বাহ, ফুলগুলো তো সত্যি একদম টাটকা। এখান থেকে পুজোর জন্য রোজ ফুল নেই, কিন্তু সব বাসি ফুল। এ বাজারে একদম ভালো ফুল পাওয়াই যায় না। এই ফুলগুলো আমার বাগানের, রোজ আমি বাগান থেকে ফুল ছিঁড়ে এখানে বিক্রি করতে আসি। বেশ বেশ, এখন থেকে আমি রোজ তোমার এখান থেকে ফুল নেব। দাও, আমাকে এখান থেকে কিছু ফুল দাও। রোজ ফুল বিক্রি করে মিনুদের সংসার বেশ ভালোভাবেই চলতে লাগলো। ফুল বিক্রি করে মিনু তার মায়ের চিকিৎসাও করাতে লাগলো। ওঠো মা, ওঠো, তোমার জন্য ওষুধ এনেছি, ওষুধ খেয়ে নাও। তুমি খাবার খেয়েছো মা? হ্যাঁ রে মা, খেয়েছি। তাহলে ওঠো, ওষুধটা খেয়ে নাও মা। রাজু, একটু জল নিয়ে আয় তো ভাই। তুই আমায় ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, যার শাস্তি স্বরূপ আজ আমাদের এই অবস্থা। তুমি আমার মা, মা কি সন্তানের কাছে কখনো ক্ষমা চায়? তোমার পরে আমার কোনো অভিযোগ নেই মা। হ্যাঁ রে মা, সব দোষ আমার। আজ থেকে আমাদের সংসারে শান্তি আর শান্তি। আয় মা, আমার কাছে আয়। আমার সেই আদরের ছোট্ট মেয়েটাকে চোখে পর্দা ফেলে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম। আয় মা। আজ থেকে আমি আমার বাবা মাকে আবারও একসাথে পেলাম। আজ আমার অত্যন্ত আনন্দের দিন।